অলরেডি চায়না কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জাম, যুদ্ধ সরঞ্জাম বড় বড় বিমানে পাঠিয়েছে। এই পর্যন্ত আমি জানি 4টি বিমান ল্যান্ড করেছে। ইরানের কাছে যদি আসসালামু আলাইকুম দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক ভিডিওটা স্কিপ করবেন না এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম ভিডিওটা দেখে আসি। অলরেডি চায়না কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জাম, যুদ্ধ সরঞ্জাম বড় বড় বিমানে পাঠিয়েছে। এই পর্যন্ত আমি জানি 4টি বিমান ল্যান্ড করেছে। ইরানের কাছে যদি এই নিউক্লিয়ার বোমা না থাকতো তাহলে ইরান বেপরোয়া ভাবে ইসরায়েলের উপর আক্রমণ করতে সাহস করতো না, রিটালিয়েটিং অ্যাটাক। তারা 3000 ফিট নিচে তাদের সেন্ট্রাল নিউক্লিয়ার প্রোগ্রামটা অটুট রেখেছে এবং সেখানেই তারা তাদের কাজ সম্পূর্ণ করেছে। তা না হলে আমি যেটা মনে করি, ইরান এইরকম ভাবে বেপরোয়া ইসরায়েলের উপরে অ্যাটাক করতো না। এবং সবচেয়ে বড় কথা কি, এটা আপনার যে আমেরিকার যে আপনার বি মানে বি আমেরিকার যে বি টু বাংকার বিমান ক্লাস্টার আছে, বোমা রয়েছে সেটা দিয়েও ধ্বংস করতে পারবে না তাহলে আপনার। পারবে না। মাত্র 200 ফিট নিচে যায়, এরপরে আর এটা কার্যকরী থাকে না। ইরান এটা আগে থেকেই জানে, ইরানিয়ান সায়েন্টিস্টরা আগে থেকেই জানে। এবং সবচেয়ে বড় কথা, ইরানকে কিন্তু ইউরোপই হেল্প করেছে কোন কোন দেশ। আমেরিকা এবং ইসরায়েল যে সকল পৃথিবীর যে সকল রাষ্ট্রগুলোর প্রতি ভয়ানক বা বিপজ্জনক বলে আমি মনে করি, যে সকল রাষ্ট্রগুলির প্রতি পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রের অধিকার আছে নিউক্লিয়ার বোমা তৈরি করা। নেতানিয়াহু যে লোকটা এখন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, এই ভদ্রলোকের পলিসির কারণে কিন্তু মধ্যপ্রাচ্যে অনেক কিছু ঘটেছে। যেমন আমি একটা একটা করে বলি, যেমন ইরাকের আণবিক চুল্লির উপরে ইসরায়েল যে র্যাকলেস এয়ার স্ট্রাইকিং করে চুল্লিটা একেবারে বসিয়ে দিল, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল এক। এবং আণবিক শক্তি আর কোনোদিনও ইরাক হতে পারবে না। 2 নম্বর, সাদ্দাম হোসেনকে টপল করার ব্যাপারে, অর্থাৎ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার যে ফন্দি, সেটাও কিন্তু এই বুদ্ধিও কিন্তু দিয়েছে আপনার এই নেতানিয়াহু। তাহলে নেতানিয়াহুর পলিসিতে ইরাক শেষ হলো। এবার আসেন লিবিয়া। লিবিয়াতে যে আরব বসন্তের নামে যে ঘটনাটি ঘটেছে, এবং সেটাও কিন্তু আসলে নেতানিয়াহুর পলিসি, তার মিডল ইস্ট একটা পলিসি ছিল, এবং সেই পলিসিটাকে তার পলিসিটাকে আমেরিকাকে খাওয়াতে পেরেছে, অর্থাৎ সেল করতে পেরেছে আমেরিকার কাছে। এইবার আসেন লিবিয়া শেষ হলো। এইবার আসেন আপনি সিরিয়া। সিরিয়া তো একই অবস্থা, সিরিয়াকে সব এই নেতানিয়াহুর খেলা। এবং তার একটি প্রধান পলিসি হলো, কোন ডেমোক্রেটিক গভর্নমেন্ট বা কোন বেনিভোলেন্ট ডিক্টেটর যেন আরব বিশ্বে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এবং সে সব সময় মনে করেছে নেতানিয়াহু, যে যে কোনো শক্তিশালী নেতৃত্ব আরব বিশ্বের যে কোনো দেশে, সেটা ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বাকি রইল ইরান। ইরান এখন যেটা চলছে, ইরান ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইরানেই আছে, শুধু সারা মধ্যপ্রাচ্যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট বলতে শুধু আছে কোথায়? ইরানে। এই ডেমোক্রেটিক ইসলামিক বিপ্লবের মাধ্যমে যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইরানে হয়েছে, সেই গভর্নমেন্টটাকে টপল করতে পারলেই ইসরায়েলের ষোলকলা পূর্ণ হয়। তো এই প্রেক্ষিতেই তারা কিন্তু নেমেছে। তাদের একটা স্লোগান আছে কিন্তু, এবং সেটা রাগডাক করেনি। নেতানিয়াহু বলেছে যে আমরা ইরানের রেজিম চেঞ্জ চাই। ইরান ঠিকই থাকবে, ইরানকে আমরা কিচ্ছু করবো না, স্পর্শ করবো না, টাচও করবো না। দুটো, একটি হলো রেজিম চেঞ্জ চাই। কেন? ইরানের এই রেজিম ইরানকে নিউক্লিয়ার পাওয়ারে শক্তিশালী করবে, অর্থাৎ অ্যাটম বোমা বানাবে এই রেজিম থাকলে। অর্থাৎ এই শাসন, এই এই দল ক্ষমতায় থাকলে যদি এই রেজিম চেঞ্জ করা যায়, একটা তাবেদার সরকার আসবে, যেটাকে ডোসাইল গভর্নমেন্ট। যেমন রেজা শাহ পাহলুবির ছেলে যে রেজা খান, তাকে ইংল্যান্ডে রেখে, আসলেই আমার পূর্ববর্তী বক্তা যেটা বলে গেলেন এটা সঠিক। তাকে এখন সমস্ত কিছু তেল পানি দিয়ে তাকে তৈরি করছে এই গভর্নমেন্ট রেজিম। এই যে বর্তমান ইরানের যে রেজিম আছে, এই রেজিম ইজ টোটালি আনকন্ট্রোলড বাই ইসরায়েল। তো সেই জন্য এই গভর্নমেন্টকে সরাতে পারলে ওই রেজা খানকে এনে বসাবে, রেজা দ্য সেকেন্ড। তো তাকে এনে বসাইলে ইসরায়েল যা বলবে সে তাই করবে। অর্থাৎ মিডল ইস্টে কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট উঠতে দেওয়া হবে না। ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে শক্তিশালী সরকার। আপনি দেখেন আজকে মানে সারা মধ্যপ্রাচ্যে কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট নাই বলেই কিন্তু আমেরিকাও এখানে খবরদারি করে। তেলের নিয়ন্ত্রণ তারা নির্ধারণ করে, তেল কি হবে না হবে, কোথায় কোন দেশ কত ব্যারেল পাবে, ইত্যাদি ইত্যাদি। তেলের ডিটারমিনার, সোজা কথা। আর ফরেন পলিসিও এরকম। যখন পুরো আরব বিশ্ব একবার জেগে মধ্যপ্রাচ্যটাকেই কোনো উঠেছিল, না কোনো ভাবে নিয়ন্ত্রণে রেখেছে, পুরো মধ্যপ্রাচ্যটাকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি আপনাকে বলি, দুইবার মধ্যপ্রাচ্যের ফরেন পলিসি, সরি, মধ্যপ্রাচ্যের প্রতি আমেরিকার ফরেন পলিসি দুইবার চেঞ্জ হয়েছে। এটা যখন ইউনাইটেডলি এরা ওয়ার্ল্ড এর বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। একটা 67 সালে, তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের। আর এটা হলো 73 সালে, তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন মরহুম আনোয়ার সাদাত। এবং তারা যখন এই যুদ্ধের পরে দুইবারই ফরেন পলিসি চেঞ্জ করছে। ফরেন পলিসি চেঞ্জের একমাত্র উদ্দেশ্য হলো তেলের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে রাখা। আমেরিকা
যাতে মধ্যপ্রাচ্যের তেলের নিয়ন্ত্রণটা যাতে না হারায়, এন্ড দ্যাট ইজ দ্য টার্গেট অফ ইসরায়েল। আর আরেকটা জিনিস হলো মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্র যাতে কোনোভাবেই আণবিক শক্তি সম্পন্ন না হয়। আণবিক শক্তি সম্পন্ন হলেই এখানে পলিটিক্স চেঞ্জ হয়ে যাবে। প্রথমত যেটা চেঞ্জ হবে, যদি ইরান যদি আণবিক শক্তি আজকে শক্তি সম্পন্ন হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ফরেন পলিসি টোটালি চেঞ্জ হবে। এবং আমরা এটাও জানি, আমাদের কাছে খবর আছে, ইরানের কাছে বোমা আছে। তো আমি তো এর আগে সত্যিও আমি আপনাকে বলেছি, তা না হলে ইরান কিন্তু ইসরায়েলের উপরে এরকম ভাবে বেপরোয়া মানে রিটালিয়েটিং বোমা এখনো শুনতে পাচ্ছি যে নিউক্লিয়াস বোমা তাদের কাছে আছে, আবার তারা তৈরির সম্পূর্ণ তৈরি করার শেষ পর্যায়ে আছে। লোকেশনটাকে কোথায় এ নিয়েও সংশয় রয়েছে। ফর্দোতে যদি তারা বম্বিং করা হয় তাহলে এটা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলি আপনার কাছে শুনতে চাই। আমি একটু বলি, ইরানের যে সেন্ট্রাল নিউক্লিয়ার পাওয়ারটা আছে নাটাঞ্জ শহর, যেটা নাতাঞ্জ, সেখানে আছে, এটা 3000 ফিট নিচে আছে। এখন ইসরায়েলের কাছে একটা জিনিস নাই, ওইখানে প্রপারলি অর্থাৎ ইফেক্টিভলি বম্বিং করে এটা নষ্ট করা, সেটাকে বলে বাংকার ক্লাস্টার্ড বম। এটা ইসরায়েলের হাতে নাই। এটা এইটা আছে আমেরিকার কাছে। এবং এটা হলো B2 বিমান, যেটা সেটা হলো এটা সবচেয়ে ওইটা বহন করে, এটা ক্যারিয়ার। তো B2 বিমানটাও ইসরায়েলের হাতে নাই। ও ক্লাস্টার বোমা যেটা মাত্র 200 ফিট ঢুকে, কিন্তু ইরান করে নিয়েছে 3000 ফুট। অর্থাৎ আমি মনে করি যে ইরান হয়তো এখানে ইন্টেলিজেন্সে ইরান ফেলিয়ার হয়েছে অনেকটা, যাতে তারা জানে না যে মুসাব তাদের ঘরের ভিতরেই বসে আছে। তাদের অনেক বড় বড় নেতা ড্রয়িং রুমের খবরও মুসাব রাখে। কিন্তু একটা জিনিস ইরানের এই গভর্নমেন্ট, বর্তমান সরকার খুব দূরদর্শিতার সাথে করেছে, আর সেটি হলো তারা 3000 ফিট নিচে তাদের সেন্ট্রাল নিউক্লিয়ার প্রোগ্রামটা অটুট রেখেছে এবং সেখানেই তারা তাদের কাজ সম্পন্ন করেছে। তা না হলে আমি যেটা মনে করি, ইরান এইরকম ভাবে বেপরোয়া ইসরায়েলের উপরে অ্যাটাক করতো না। এবং সবচেয়ে বড় কথা কি, এটা আপনার যে আমেরিকার যে আপনার B2 বিমান আছে, সেটা দিয়েও ধ্বংস করতে পারবে না। তাহলে পারবে না, মাত্র 200 ফিট নিচে যায়, এরপরে আর এটা কার্যকরী থাকে না। ইরান এটা আগে থেকেই জানে, ইরানিয়ান সায়েন্টিস্টরা আগে থেকেই জানে। এবং সবচেয়ে বড় কথা, ইরানকে কিন্তু ইউরোপই হেল্প করেছে কোন দেশ, যে ক্লাস্টার্ড বম দিয়ে যাতে তার নিউক্লিয়ার প্রজেক্ট যেটা 3000 ফিট নিচে আছে, এটাকে কখনোই যেন ধ্বংস করতে না পারে। তো সেইখানে ইরানের কাছে যদি এই নিউক্লিয়ার বোমা না থাকতো, তাহলে ইরান বেপরোয়া ভাবে ইসরায়েলের উপর আক্রমণ করতে সাহস করতো না। রিটালিয়েটিং অ্যাটাক, আমি আক্রমণ করব না, ইরানকে প্রথম আক্রমণ করেছে, ইরান তা ফেরত দিচ্ছে। এই যে রিটালিয়েটিং অ্যাটাক অর্থাৎ মোকাবেলা করা, যে আক্রমণকে মোকাবেলা করা, সেই মোকাবেলাটা কিন্তু তীব্রভাবেই করছে। এবং ইরান এটাও জানে যে ইসরায়েল ইজ দ্য নটি বয় অফ আমেরিকা ইন মিডল ইস্ট। আরেকটা শব্দ আছে, ইসরায়েল ইজ দ্য ক্যারিয়ার অফ আমেরিকা ইন মিডল ইস্ট। এই মিডল ইস্টের আমেরিকা ইয়ের মাধ্যমে, ইসরায়েলের মাধ্যমে যত প্রকারের আনরেস্ট আছে, যত প্রকারের আনডেমোক্রেটিক প্র্যাকটিস আছে, যত প্রকারের আনরেস্ট সিচুয়েশন আছে, এগুলো করা হয়। কারণ আপনি খেয়াল করে দেখবেন, ইসরায়েল এমন একটি রাষ্ট্র যে তার প্রতিবেশী। দর্শক, এই ভিডিও নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।